এই গল্পটা হলি দিল্লির কারোলবাগের, যেখানে একটি মেয়ের নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে। আত্মহত্যার জন্য ওকে বাধ্য করা হয়েছে, তাই ওর আত্মা বদলা নেয়ার জন্য ফেরতে এলো। রাতের সময় ভিকি আজকে একলা বাড়িতে আছে। ও নিজের ঘরে শোয়ার জন্য যাচ্ছে। দেখল যে দরজা প্রথম থেকেই খোলা। দরজাটা খুলে গেল কি করে? আমি তো বন্ধ করে গিয়েছিলাম। একটা আবছা ছায়া ভিকির পেছন দিক দিয়ে চলে গেল। ভিকি সেটা বুঝতে পারল। ও পেছনে ঘুরে দেখল, কিন্তু ও কিচ্ছু দেখতে পেল না। মনে হচ্ছে আজকে আমি একটু বেশি খেয়ে ফেলেছি। ভিকি বেডে শুয়ে ফোন দেখছিল। তখনই টিভি নিজে থেকেই অন হয়ে গেল। টিভিটা অন হয়ে গেল কি করে? আমি তো অন করিনি। আজকে একটু বেশি অন্যরকম হচ্ছে সব। ভিকি টিভি বন্ধ করল। তখনই ওর ফোন এলো। হ্যালো, কে? চিনতে পেরেছো? আমি প্রিয়া। কি? প্রিয়া? কিন্তু তুমি তো ফোন কি করে করতে পারো? প্রিয়ার আওয়াজ শুনেই ভিকির আওয়াজ কাঁপতে লাগলো। ভয় ওর ঘাম ছুটতে লাগলো। ভিকি, তুই আমার ভিডিও কেন ডিলিট করিসনি? ভিকি নিজের হাত থেকে ফোন ফেলে দিল। তখনই ঘরের কোণা থেকে কান্নার আওয়াজ এলো। লাইটস টিমটিম করতে লাগলো। ভিকি নিজের চারপাশে ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে দেখতে লাগলো। কাউকে দেখতে পেল না। তখনই পেছন থেকে ওকে কেউ ছুঁলো। পেছনে তো দেখো, আমি তোমার পেছনে আছি। ভিকি পেছন দিকে ঘুরল, দেখল যে প্রিয়া দাঁড়িয়ে আছে। ওর চেহারায় রক্ত লেগেছিল, শরীরে গভীর ক্ষত, হাড্ডি দেখা যাচ্ছিল। বাঁচাও, আরে বাঁচাও! প্রিয়া ভিকির শরীরে হাত ঢুকিয়ে দিল আর বুক চিরে হৃৎপিণ্ড বার করে নিল। ভিকি সেখানেই মারা গেল। ভিকির ঘরে পুলিশ এলো আর ইনভেস্টিগেশন করল, কিন্তু ওরা ভিকির মৃত্যুর কোনো কারণই বুঝল না। কিছুদিন পর পুলিশ ক্লান্ত হয়ে কেস ক্লোজ করে দিল। ভিকির চিতার রাগ এখনো ঠান্ডা হয়নি, আর এটা ঠিক তার এক সপ্তাহ পরের রাত। রাহুল মেট্রো স্টেশনে একলা দাঁড়িয়েছিল। রাতের 11টার লাস্ট মেট্রো ছিল। তখনই ওর মনে হলো পেছন থেকে যেন কেউ কাঁদছে। ও পেছনে ঘুরল, তো সেখানে কেউ ছিল না। কেউ আছেন? কে ওখানে? সামনে থেকে কোনো আওয়াজ এলো না। কিছুক্ষণ পর রাহুল কারোর পায়েলের আওয়াজ শুনতে পেল। আস্তে আস্তে এমন মনে হচ্ছিল যেন ওই আওয়াজ দূরে চলে যাচ্ছে। রাহুল এই অদ্ভুত ঘটনা দেখে ভয় পেয়ে গেল। ওর শরীর ভয়ে ঘামে ভিজে গেল। কে? আরে সাহস থাকলে সামনে এসো। রাহুলের এটা বলতেই প্রিয়ার ভূত রাহুলের সামনে এলো। নাও, তুমি ডাকলে আর আমি চলে এলাম। প্রিয়া, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমার হাত ধরো। তোর মনে আছে তো আমার হাত? আজকে বারণ করো না, ঠিক আছে? চলো না একটু পার্টি করি। রাহুল এইটুকু বলতেই প্রিয়ার হাত ধরে নিল। ভগবানের জন্য আমায় ছেড়ে দাও। রাহুল, নাও ধরো আমার হাত। না 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 না। রাহুল দৌড়াতে লাগলো, কিন্তু মেট্রোর সামনে পড়ে গেল আর সেখানেই মারা গেল। ওর চোখ খোলা ছিল, যেন ভয় কিছু একটা দেখছে। ডক্টর ওর পোস্টমর্টম করলো, কিন্তু ওরা কিছুই বুঝতে পারল না। রাহুলের ফ্যামিলি আর ওর বন্ধু নীরজ হসপিটালে পৌঁছালো। ডাক্তারবাবু,
আমার বন্ধু সুইসাইড তো করতেই পারে না। আপনি বলুন না কি করে মারা গেল আমার বন্ধু। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী তো মনে হচ্ছে যে যে ওনার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে। এক সপ্তাহের মধ্যে ভিকি আর রাহুলকে এইভাবে মরতে দেখে নীরজ বুঝতে পারল যে প্রিয়ার আত্মা ফেরত এসেছে। ও দিল্লি ছেড়ে নিজের রিলেটিভসের ঘরে নয়ডা চলে গেল। আজকে নীরজের রিলেটিভসের ঘরে পার্টি চলছে আর নীরজ নিজের কিছু বন্ধুর সাথে বসে ড্রিঙ্ক করছিল। তখনই নীরজ সেখান থেকে উঠে যেতে লাগলো। আরে কোথায় যাচ্ছিস? আরে ওয়াশরুমে যাচ্ছি। নীরজ ওয়াশরুম গেল। তখনই হঠাৎ ওয়াশরুমের কাছে প্রিয়ার চেহারা দেখতে পেল। ওর চেহারায় রক্ত আর মাটি লেগেছিল আর চেহারা থেকে রক্ত পড়ছিল। ওর চোখ কালো ছিল। প্রিয়া! নীরজ নিজের মুখে জল ছেটালো আর তারপর আয়নায় দেখল ও এখনো প্রিয়াকেই দেখতে পাচ্ছে। প্রিয়া তুমি? নীরজ চল না পার্টি করি। আরে কেউ বাঁচাও, বাঁচাও! নীরজ চিৎকার করতে করতে বাইরে বেরোলো, কিন্তু সিঁড়ি থেকে পড়ে গেল, যাতে ওর গলা ভেঙে গেল। নীরজের চিৎকার শুনে ওর ঘরের লোকেরা এলো, দেখল যে নীরজের শ্বাস বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর পুলিশ সেখানে পৌঁছালো। পুলিশ এই কেসের ইনভেস্টিগেশন করতে লাগলো যে নীরজের মৃত্যু কিভাবে হলো। এটা কি কোনো অ্যাক্সিডেন্ট নাকি কেউ জেনে বুঝে ওকে মেরেছে? গত 2 সপ্তাহের মধ্যে এটা তৃতীয় মৃত্যু। ক্রিমিনাল কোনো প্রমাণ ছেড়ে যাচ্ছে না। মনে হচ্ছে যেন সবাই সুসাইডই করেছে। স্যার, সব থেকে বড় ব্যাপারে হলো গিয়ে যেটা তদন্ত করে জানতে পারা গেছে যে রাহুল, ভিকি আর নীরজ 3 জন বন্ধু ছিল। হতে পারে যে খুনি এদের বাকি বন্ধুদেরকেও টার্গেট করতেই পারে। তো খুনি ওখানে পৌঁছানোর আগেই ওর বন্ধুর কাছে আমাদের পৌঁছতে হবে, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। পুলিশ রাহুল, ভিকি আর নীরজের বেঁচে যাওয়া এক বন্ধু লোকেশকে ধরে পুলিশ স্টেশন নিয়ে গেল। এখানে ও এমন কিছু বলল যেটা শুনে পুলিশরা অবাক হয়ে গেল। স্যার, আমার বন্ধুদের মৃত্যুর পেছনে কোনো কিলারের হাত নেই, বরং প্রিয়া মেরেছে ওদেরকে। তুমি জানো প্রিয়াকে? হ্যাঁ, সব জানি আমি। ওর ফটো আমার কাছে রয়েছে, এই দেখুন। আরে এই তো কমাস আগে সুইসাইড করেছিল নিজের বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে। সত্যি তো এটাই যে আমাদের জন্যই ও সুইসাইড করেছিল। প্রিয়া আমাদের সাথে কলেজে পড়তো। ও সাধারণ মেয়ে ছিল তো, লম্বা চুল, চশমা লাগাতো, সব সময় পড়াশোনা করতো ও। কিন্তু আমরা ফাইনাল ইয়ারের ছেলেরা ওকে টার্গেট করে নিয়েছিলাম। আরে বেবি চলো না একসাথে যাই কোথাও। কি দেখতে তোকে সত্যি, নাম্বারটা দে না রে। কখনো আমরা ওকে দেখে গান করতাম, আবার কখনো ফলো করতাম। ও স্টেশনে যেত সেই অবধি। প্রিয়া লজ্জাও পেত, ভয়ও পেত, কিন্তু কোনো কথা বলতো না। বাড়ির লোকেদেরকেও কিছু বলতো না। ওই বদনাম, আবার যদি বাড়ির লোকেরা ওকে কলেজে যেতে বারণ করে দেয় তাই। কিন্তু একদিন আমরা একটু বেশি সীমা অতিক্রম করি। আজকে বারণ করো না, আমাদের সাথে চলো না, পার্টি করব। কেউ বাঁচাও! স্যার, প্রিয়া চিৎকার করে, কিন্তু মেট্রোর আওয়াজে ওর আওয়াজ শুনতেই পায় না। কেউ ওকে সাহায্য করেনি। ও ওখান থেকে যে করে হোক পালিয়ে যায়, কিন্তু বাড়ি পৌঁছতেও পুরোপুরি ভেঙে পড়ে। তারপর সেই রাত্রেই ও ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুসাইড করে। স্যার, আমাদের জন্যই ও সুসাইড করেছিল। এখনো আমাকেও মেরে ফেলবে। আমাকে রক্ষা করুন স্যার, আমাকে জেলে পুরে দিন আপনি। আমাদের কাছে বিচার পেতে একটু সময় তো লাগেই। যাও, ওই তোমাদের অন্যায় শাস্তি তোমাদের দেবে, এটা ভুলে যেও না। রাতের সময় পুলিশ লোকেশকে পুলিশ স্টেশন থেকে ভাগিয়ে দিল। এখন আমি কোথাও যাব? ওই পেতনিটা আমাকে ছাড়বেই না। লোকেশ ভয় পেয়ে নিজের ঘরে পৌঁছালো। ও ভয় ঘরে বসেছিল, তখনই লাইট চলে গেল। লোকেশ মোমবাতি জ্বালালো। শুধু একটা মোমবাতি টেবিলে জ্বলছিল। তার আলো কখনো সিধা ছিল, কখনো টেরা। তখনই সিঁড়ি থেকে খটখট আওয়াজ এলো, যেন কোনো কেউ খালি পায়ে সিঁড়ি দিয়ে হাঁটছিল। লোকেশ সিঁড়িতে টর্চ মারল। শব্দটা তো সিঁড়ির ওখান থেকেই এলো, কিন্তু সিঁড়ির ওখানে তো কেউ ছিল না।
তখনই লোকেশ দেখল যে হঠাৎ দেয়ালে দুটো হাতের ছাপ পেল। তারপর সেই ছাপ নিজে নিজে আস্তে আস্তে ওপর দিকে উঠতে লাগলো, যেন কেউ দেয়ালে চড়ছিল। কিছুক্ষণ পর মোমবাতি হঠাৎ করে নিভে গেল, অন্ধকার ছড়িয়ে গেল, যেন কোনো হাত ওর গলায় আছে। ওর আওয়াজ শুনে এমন মনে হলো যেন ওর গলা কেউ টিপছে। সকাল 6টায় প্রতিবেশী দরজা ভাঙল তো দেখল যে লোকেশ সোফায় বসে আছে আর ওর চোখ খোলা আর গলায় নীল কালো চিহ্ন।